Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important topic, that is transformation of sentence, and from this transformation of sentence I want to clarify today assertive sentence to interrogative sentence. How can we change assertive sentence to interrogative sentence? All these rules I will clarify, and I hope that you will enjoy this class. Only 7 rules. Through these 7 rules I will explain all this information, and I hope that you can easily understand, and these examples are related to board questions. Let's get started and enjoy the class. অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। এটা এত বেশি সহজ, মাত্র 7টি রুল। ইফ ইউ নো অনলি 7 রুলস ইউ উইল বি এবল টু চেঞ্জ অল দিস ইজিলি। তা আমরা দেরি না করে এই রুলগুলো ঝটপট দেখে নিই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রুলগুলি তোমার সেট করা হয়েছে বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেই বোর্ডের প্রশ্নের সাথে সাদৃশ্য রেখে, এবং সে বোর্ডের এক্সাম্পলগুলি দেওয়া হয়েছে, এবং কোন রুলে সেটি করা হয়েছে আমরা দেখলে সেটি বুঝতে পারবো। চলো শুরু করি। 1 নম্বর রুল, এভরিবডি এভরিওয়ান ওয়াল থাকলে এদের পরিবর্তে টেন্স অনুসারে হু প্লাস ডাজ নট অথবা ডিড নট বসে ইন্টারোগেটিভ করতে হয়। অর্থাৎ প্রথমে হু বসাতে হবে, এভরিওয়ান এভরিবডি ওয়াল থাকলে, এরপরে ডাজ নট হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে ডিড নট। ডু নটও হতে পারে। ওকে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। দেখো এখানে এভরিবডি পরে হু বসা হয়েছে, এখানে ওয়ান্টস থাকার কারণে ডাজ হয়েছে, ঠিক আছে। এবার এভরিওয়ান গট আ প্রাইজ, প্রত্যেকে একটা পুরস্কার পেয়েছিল, তাহলে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্সে আছে, এভরিওয়ানের জায়গাতে হু বসালাম, তারপরে ডিড নট গেট আ প্রাইজ। ডিড কেন হলো? এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্সে থাকার কারণে ডিড হয়েছে। এবার আমরা 2 নম্বর রুলটা দেখব। 2 নম্বর রুলে বলছে না নোয়া নোবডি থাকলে এদের পরিবর্তে হু বসে। এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ। নান নোয়ান নোবডি, এই তিনটার কোনো একটা যদি থাকে এবং সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়, তাহলে প্রথমে আমরা কী নিব? হু বসাবো। বাকি অংশ যেভাবে আছে পুরোটাই বসবে, আর সব শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। নোবডি ডিনাইজ, কেউ প্রত্যাখ্যান করে না, দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদানকে অস্বীকার করে না, টু দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির প্রতি যে ভালোবাসা অবদান কেউ কী করে না, অস্বীকার করে না। তাহলে নোবডি যাতে আমরা কী বসাবো? হু, আর বাকি যা আছে ওইভাবে বসে গেল, সব শেষে প্রশ্নবোধক চিহ্ন। হু ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, শেষে প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী ভাই বোনেরা এই জিনিসটা প্রায় ভুল করে, আশা করছি তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে, প্রশ্নবোধক চিহ্ন যাতে ভুল না হয়। এবার আমরা 3 নম্বর প্রশ্ন বাক্য রুলটি দেখব। বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট থাকলে অক্সিলারি ভার্বটি বাক্যের শুরুতে বসবে। যদি এই ভার্বগুলো বাক্যে থাকে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে প্রথমে আমরা প্রশ্নবোধক করার সময় প্রথমে নিয়ে নেব। নেওয়ার পরে বাক্যটি অ্যাফার্মেটিভ হলে তা নেগেটিভ হবে, আর নেগেটিভ থাকলে তা অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। দেখো উদাহরণ দিয়ে, দি টাইগ্রেস ওয়াজ নাও কোয়াইট ক্লোজ টু দেম। এখানে ওয়াজটা আছে তোমার অক্সিলারি ভার্ব, আর এটা অ্যাফার্মেটিভ, তাহলে ওয়াজটা আগা দিকে নিব, আর অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নট করতে হবে। নটটা আমরা সাবজেক্টের পূর্বেও বসাতে পারি, পরেও বসাতে পারি। সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে আগে বসা ভালো, সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে পরে বসা ভালো। তাহলে ওয়াজ সামনে গেল ওয়াজ, আর এটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নটটা সামনে চলে গেছে। ওয়াজন্ট দ্য টাইগ্রেস নাও কোয়াইট ক্লোজ টু দেম। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর লিভিং ইন দ্য রুরাল এরিয়া। এখানে দেখো আর হচ্ছে অলরেডি ভার্ব, বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে আরটা সামনে যাবে, এবং অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নটও সামনে থাকবে। তাহলে আরন্ট মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি লিভিং ইন দ্য রুরাল এরিয়া। প্রিয় শিক্ষার্থী ভাই বোন,
তোমরা এই আর ভাবটি যদি সামনে চলে গেছে এই কারণে এখানে আর বসবে না। তোমরা অনেকেই কিন্তু এই ভুলটি করে থাকো, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার দেখি 3 নম্বরটি, অ্যাঙ্গার ইজ নাথিং বাট আ ভাইস। অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, অর্থাৎ রাগ এটা পাপ ছাড়া আর কিছুই না। মানে রেগে গেলে মানুষ কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যায়। অতএব আমাদের রাগকে সংবরণ করতে হবে। রাগ যদি আমরা সংবরণ করতে না পারি, আত্মসংযমী না হয়, তাহলে ক্ষতি হয়ে যাবে। এখানে দেখো অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, এখানে নট লেগে আছে, নাথিং, এই নাথিং শব্দটা নেগেটিভ অর্থ বহন করছে, তাহলে ইজটা সামনে গেল, আর এই বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে নট আর নিতে হলো না। ইজ অ্যাঙ্গার এনিথিং বাট এ ভাইস, নাথিং থাকলে এনিথিং করতে হবে। ইজ অ্যাঙ্গার এনিথিং বাট এ ভাইস, এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাদের বলেছি যে বোর্ডের প্রশ্নের রুলগুলি এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই দেবো, দেখতে পাচ্ছ তোমরা সেগুলি, আশা করছি অবশ্যই তোমরা বুঝতে পারছো। ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট, ইউ ক্যান নট বি হ্যাপি, তুমি সুখী হতে পারো না উইদাউট ইট, এটা ছাড়া। এখানে দেখো বাক্যটি নেগেটিভ, এই কারণে ক্যানটা সামনে গেছে, নটটা আছে এই কারণে নট বসাতে হবে না। অর্থাৎ স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, আর নেগেটিভ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। ক্যান ইউ বি হ্যাপি উইদাউট ইট? ওকে, এবার আমরা 4 নম্বর রুলটি দেখব। বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে, এতক্ষণ তো দেখলাম অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, এবার যদি না থাকে তাহলে কি হবে? না থাকলে বাক্যের শুরুতে কি বসবে? ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট। প্রেজেন্ট টেন্সে ডু নট বা ডাজ নট, পাস্ট টেন্সে ডিডন্ট বসিয়ে ইন্টারেক্টিভ করা হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে প্রশ্নবোধক সেন্টেন্সটিতে ডু অথবা ডাজ অথবা ডিড হয়। রোকসানা রিসাইটস দ্য হলি কোরআন, রোকসানা পবিত্র কোরআন আবৃত্তি করে। বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, ডাজন্ট রোকসানা রিসাইট দ্য হলি কোরআন। এখানে কি বলছে? যে অক্সিলারি ভার্ব না থাকলে বাক্যের শুরুতে কি নেব? ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, এখন ডু নট হবে না ডাজ নট না ডিড নট। এখানে বাক্যটি যেহেতু রয়েছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে ডাজ হয়েছে, আর এখানে নট না থাকলে নট চলে আসছে। ডাজন্ট রোকসানা রিসাইট দ্য হলি কোরআন। তোহরা হেল্পড দ্য নিডি বয়, ডিডন্ট তোহরা হেল্প দ্য নিডি বয়। এবার আমরা রুল 5 নিয়ে একটু কথা বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো এর পর ব্যক্তি থাকলে হুইচ এবং বস্তু বা বিষয় থাকলে হোয়াট ইজ ব্যবহার করে ইন্টারেক্টিভ করা হয়, অথবা ইজ দেয়ার অ্যানি ব্যবহার করে ইন্টারেক্টিভ করতে হয়। উদাহরণ দেখি, দেয়ার ইজ নো ম্যান ওয়াইজার দ্যান জামাল। দেয়ার ইজ নো ম্যান, এমন সেখানে কোনো মানুষ নেই, ওয়াইজার দ্যান জামাল, যে জামালের থেকে বেশি জ্ঞানী। তাহলে এটাকে যদি আমরা হু ব্যবহার করে করি তাহলে কী করতে পারি? প্রথমে হুইজ নিলাম, হুইজ ওয়াইজার দ্যান জামাল, কে জামালের থেকে বেশি জ্ঞানী, অথবা ইজ দেয়ার এনি ম্যান ওয়াইজার দ্যান জামাল। এবার আমরা 6 নম্বর রুলটি দেখব। এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারেক্টিভ করার জন্য প্রথমে ইজ দেয়ার অ্যানি নিতে হবে, প্লাস এভরি এর পরে ব্যবহৃত যে নাউনটি রয়েছে সেটি বসবে, প্লাস হু ডাজ নট বাক্যে ব্যবহৃত মূল ভার্ব এর বেজ ফর্ম, প্লাস প্রদত্ত বাক্যের মূল ভার্বের পরের অংশ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। এভরি পার্সন হেটস কোয়ারেল, প্রত্যেকেই ঝগড়া কী করে? ঘৃণা করে। ইজ দেয়ার এনি পার্সন হু ডাজ নট হেট কোয়ারেল? ইজ দেয়ার এনি পার্সন হু ডাজ নট হেট কোয়ারেল? বিশেষ দ্রষ্টব্য, এ জাতীয় সেন্টেন্সে মাস থাকলে ইন্টারেক্টিভ করার সময় ডাজ নট না বসে উইল নট বসে। এই জাতীয় বাক্য যদি তোমার মাস্ট থাকে তাহলে ডাজ নট না বসে কী বসবে? উইল নট। যেমন এভরি ম্যান মাস্ট বি রেসপন্সিবল ফর দিস, ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট বি রেসপন্সিবল ফর দিস? তাহলে এখানে মাস্ট হওয়ার কারণে কী হয়েছে? উইল নট নেওয়া হয়েছে। ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট বি রেসপন্সিবল ফর দিস। 7 নম্বর রুল, এটা হচ্ছে আজকের শেষ রুল। অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউ করার সময় নিচের শব্দগুলোর পরিবর্তন করতে হয়। যেমন নেভার থাকলে ইন্টারভিউ করার সময় এভার হবে, নাথিং থাকলে এনিথিং অথবা হোয়াট। অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি থাকে তাহলে ইন্টারোগেটিভে এনিবডি বা হু। নো ওয়ান থাকলে এনিওয়ান বা হু বসাতে হবে। এই ছকটা আমরা খেয়াল রাখবো। উদাহরণ দেখি, দে উইল নেভার ফরগেট দেয়ার প্যারেন্টস, তারা তাদের পিতামাতাকে কখনোই ভুলে যাবে না। তাহলে এখানে উইল দে এভার, নেভার থাকলে কী হবে? এভার, আর উইলটা সামনে গেল। উইল দে এভার ফরগেট দেয়ার প্যারেন্টস? অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, ইজ অ্যাঙ্গার
নাথিং থাকলে এনিথিং, ইজ ইয়াঙ্গার এনিথিং বাট এ ভাইস। এই বিষয়গুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে 60টি রুল আমি আলোচনা করেছি, খুব গুরুত্ব সহকারে এই রুলগুলি স্মরণ রাখবে, তাহলে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনায়াসেই করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত তোমাদের এই গুরুত্বপূর্ণ রুলগুলো নিয়ে কথা বললাম। আশা করছি তোমাদের বুঝতে সমস্যা থাকার কথা নয়। এরপর যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও কোথায় তোমরা সমস্যা ফেস করেছো, তাহলে আমি ইনশাআল্লাহ তোমাদের এই কমেন্টের উত্তর দিয়ে সেগুলো আবারও সংশোধন করার চেষ্টা করব। এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেগুলো কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি পরবর্তী সময়ে তোমাদের সেই ধরনের ভিডিও আপলোড করে তোমাদের যে চাহিদা সেগুলো আমি ফুলফিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তোমরা আমার পাশেই থাকবে, এই প্রত্যাশা আমার থাকবে। আর সবশেষে তোমাদেরকে আমি একটি কমেন্ট এবং একটি লাইক তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এই কারণেই এই ভিডিওটি করতে আমাকে অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হয়েছে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে উৎসাহ আমাকে অনেক বড় অনুপ্রেরণা যোগায়, এবং তোমরা আমার পাশে থাকবে এই প্রত্যাশা করছি। তোমাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূর নিয়ে যাবে, এই দোয়া তোমাদের কাছ থেকে চাই। সবশেষে আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যে কাজটি করতে হবে, তোমাদের প্রথমে ইউটিউবে যেতে হবে নেট কানেকশন দিয়ে, এরপর সার্চ অপশানে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। কিন্তু খেয়াল রাখতে হবে মোটিভেশন 21-এর মাঝে কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না। দেন ইউল সি মাই চ্যানেল, এরপর সাবস্ক্রাইব এরকম লাল হরফে দেখতে পাওয়া যাবে, প্রেস করলে সাবস্ক্রাইব লেখা উঠবে। দেন কামস বেল আইকন বাটন, দেন প্রেস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে সময় দিয়েছে বা আমার ভিডিওটি দেখাচ্ছে, তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, এবং বেল আইকন বাটনে ক্লিক করলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের এতে চলে যাবে। এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।